মার্কিন নাগরিক হত্যার পর এবার সাংবাদিকদের উপর হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ভয়ঙ্কর অভিযোগ, যুদ্ধে ব্যবহার হয়েছে জিন ও কালো জাদু। মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নতুন ছবি প্রকাশ, ধ্বংস হয়েছে গোপন যোগাযোগ ব্যবস্থা। আবারও হামলার হুমকিতে ইরান ইসরায়েল উত্তেজনায় আসতে পারে নতুন মোড়। আধুনিক যুদ্ধের নীরব আতঙ্ক, চীনের ব্ল্যাক আউট বোম। গবেষণা বলছে পতনের দিকে যাচ্ছে আমেরিকা, হারাতে পারে বিশ্ব নেতৃত্ব। গাজায় যুদ্ধবিরতির নামে ইসরায়েলিদের প্রতারণা, আলোচনার নামে কেবলই ধোঁয়াশা। এবং রাশিয়ার রেকর্ড ড্রোন হামলায় কাঁপল ইউক্রেনের কিয়েভ শহর, নিহত 2, আহত 13। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ, সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। বিশ্বজুড়ে যখন নতুন মাত্রা নিচ্ছে ফিলিস্তিন ইসরায়েল সংকট, তখন পশ্চিম তীরে আবারও সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হলেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক সাংবাদিক। খবর সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি দখলদারদের হামলায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন জেরেমি ডায়মন্ড ও তার দল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাড়ির পেছনের কাজ চূর্ণ বিচূর্ণ, রাস্তায় ছড়িয়ে আছে ধুলোর সঙ্গে মিশে থাকা আতঙ্ক। একটা টিম যারা এসেছিল শুধু খবর সংগ্রহ করতে, এবার তাদের জীবনই পড়েছে ঝুঁকির মুখে। এমনই এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর সাংবাদিক জেরেমি ডায়মন্ডের। অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের হামলায় মার্কিন মুসলিমের মৃত্যুর বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়েই দখলদারদের হামলার শিকার হয়েছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে নিহত ওই মার্কিন নাগরিক সাইফ মুসাল্লাতের বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন জেরেমি ও তার টিম। গাড়িতে বসে কথা বলছিলেন তারা। সে সময়ই তাদের গাড়িতে হামলা চালায় ইসরায়েলি দখলদাররা। সামাজিক মাধ্যমে এক্সে সেই হামলা থেকে পালিয়ে বাঁচার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন এই গণমাধ্যম কর্মী। পোস্টে জেরেমি জানিয়েছেন, গাড়ির পেছনের অংশ আর জানালা ভেঙে ফেলে হামলাকারীরা। প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে হয় তাদের। এটাই পশ্চিম তীরের নির্মম বাস্তবতা, যেখানে প্রতিদিন এমন সহিংসতার মুখে পড়েন ফিলিস্তিনিরা। এর আগে গত শুক্রবার রামাল্লার উত্তরাঞ্চলীয় শহর সিনজিলে 20 বছর বয়সী সাইফুল্লাহ মুসাল্লাতকে পিটিয়ে হত্যা করে ইসরায়েলি দখলদাররা। মুসাল্লাত ছিলেন আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পার বাসিন্দা। গিয়েছিলেন আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে। তার চাচাতো বোন ফাতেমা মোহাম্মদ জানাচ্ছেন, সাইফ শুধু পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন, কোনো রাজনৈতিক সংযোগ ছিল না তার, অথচ তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মুখপাত্রের ভাষায়, তারা নিহত মার্কিন নাগরিকের ব্যাপারে অবগত, তবে পরিবারের গোপনীয়তা রক্ষার কথা বলে বিস্তারিত জানতে অস্বীকৃতি জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিচ্ছে নতুন মাত্রা। এবার ইরান ইসরায়েল দ্বন্দ্বে উঠে এসেছে এক অবিশ্বাস্য অভিযোগ। ইরানি সূত্রের দাবি, ইসরায়েল এবার যুদ্ধের মাঠে শুধু প্রযুক্তি নয়, ব্যবহার করছে জাদুটোনা, জিন ও অশরীরী শক্তির মতো অতি প্রাকৃত অস্ত্র। মোসাদ এ নিয়ে হাসি তামাশা করলেও ইরানিদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আর এর মাঝেই এসেছে বিস্ময়কর এক অভিযোগ। ইসরায়েল নাকি শুধু প্রযুক্তি নয়, বরং জিন ও কালো জাদুর মতো অতি প্রাকৃত শক্তিও ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনেও তুলে ধরা হয়েছে এই তথ্য। এবার নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল, রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা শুনলেও জাদুবিদ্যা প্রয়োগের কথা কখনো শুনেননি হয়তো। তবে সম্প্রতি এরকমই এক অভিযোগ তুলেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভানের সাবেক সম্পাদক আব্দুল্লাহ গানজি। তিনি দাবি করেন, চলমান গোপন যুদ্ধে শুধু মিসাইল নয়, ইসরায়েল ব্যবহার করেছে অতি প্রাকৃত অস্ত্র, কালো জাদু, তাবিজ আর জিন। এমনকি বলা হয়েছে, এসব অদৃশ্য শক্তি নাকি ইরানের সেনাদের মনে ছড়িয়ে দিয়েছে আতঙ্ক। তাদের ইলেকট্রনিক সিস্টেমেও দেখা দিয়েছে অদ্ভুত গোলযোগ, যার পাওয়া যাচ্ছে না কোনো প্রযুক্তিগত ব্যাখ্যা। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে আব্দুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গিয়েছে। ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত প্রতীক সহ বিভিন্ন তাবিজ পাওয়া গেছে, যেগুলো জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলেই দাবি তার। তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও চমকপ্রদ অভিযোগ তোলেন জাভানের এই সাবেক সম্পাদক। এদিকে আব্দুল্লাহ গানজির এমন দাবির রীতিমতো উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ। ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গাত্মক অর্থে মোসাদের এই পোস্টটি শেয়ার করেছেন ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান। এর আগে গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে এবার উঠে এসেছে নতুন তথ্য। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি নিয়ে প্রথমে ক্ষয়ক্ষতি অস্বীকার করলেও সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে মিলেছে আসল সত্য। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আল উদেইদ ঘাঁটির অত্যাধুনিক গোপন যোগাযোগ ব্যবস্থা। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটির বাস্তব চিত্র জানাবে হাওলাদার শামীম। সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ইরানও করেছে পাল্টা আঘাত। তবে সে আঘাতে নাকি তেমন কিছুই হয়নি বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ। তবে প্রায় 1 মাস পর প্রকাশ্যে এসেছে ইরানের হামলায় কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির চিহ্ন। বিভিন্ন স্যাটেলাইট প্রতিষ্ঠানের ছবি বিশ্লেষণ করে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বলছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটির একটি অত্যাধুনিক জিওডেসিক ডোম, যার প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। 11 জুলাই শুক্রবার অ্যাসোসিয়েট প্রেস এপির বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে সেই চিত্র, যদিও এ ব্যাপারে এখনো মুখে কুলুপ এঁটে আছে পেন্টাগন। গেল 23 জুন কাতারের দোহা শহরের পাশেই অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে 19টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান। তখন পেন্টাগন দাবি করেছিল হামলায় নাকি হয়নি কোনোই ক্ষয়ক্ষতি, কিন্তু প্ল্যানেট ল্যাব ও অন্যান্য আন্তর্জাতিক স্যাটেলাইট সংস্থার বিশ্লেষণে জানা যায় চাঞ্চল্যকর তথ্যের ভিন্ন এক গল্প। ছবিগুলো বিশ্লেষণ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ঘাঁটির ভেতরে থাকা অত্যাধুনিক জিওডেসিক ডোম, যেটার ভেতর ছিল মার্কিনীদের সবচেয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, তা নেই আর আগের মতো। সেই গম্বুজের অস্তিত্ব 23 জুনের ছবিতে থাকলেও 25 জুনে তা উধাও। কাছাকাছি ভবনগুলোতেও মিলেছে বিস্ফোরণের চিহ্ন। এই গম্বুজটি ছিল যুক্তরাষ্ট্রের 379তম এয়ার এক্সপিডিশনারি উইং কর্তৃক 2016 সালে স্থাপিত, যার মূল উদ্দেশ্য ছিল মডার্নাইজ এন্টারপ্রাইজ টার্মিনাল নামের গোপন যোগাযোগ স্থাপনা রক্ষা করা। শুরুতে বিষয়টি স্বীকার না করলেও পরে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল মেনে নেন ইরানি মিসাইলের রাডারে ডোমে আঘাতের কথা। মার্কিন সেনারা হয়তো আগে থেকেই সতর্ক ছিল, কারণ তারা হামলার আগেই ঘাঁটি থেকে সরিয়ে নেয় তাদের বিমান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিভীষিকা কাটতে না কাটতেই আবারও বাড়ছে উত্তেজনা। ইরান ইসরায়েল সংঘাত শেষে পাল্টাপাল্টি হুমকিতে ফের জেগে উঠছে সহিংসতার আশঙ্কা। 12 দিনের যুদ্ধ শেষ হলেও তা নতুন করে আবারও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে হাওলাদার শামীমের রিপোর্টে। গেল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। তাদের যদি ফিরতে বাধ্য করা হয়, তাহলে তারা আরো শক্তি নিয়ে ফিরবেন। গেল 13 জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছিল পাল্টাপাল্টি হামলা। এর মধ্যে 21 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল। এরপর থেকেই দুই দেশের মধ্যে ঘটেনি আর কোনো হামলার ঘটনা। ট্রাম্প দাবি করেছেন এই হামলায় 3টি স্থাপনায় ধ্বংস হয়েছে। তবে বাস্তবতা কি তাই? মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে কিছু 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো ইরানের হাতে রয়ে গেছে। আর এ নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত ইসরায়েল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ওই ইউরেনিয়াম যদি কেউ পুনরায় সংগ্রহের চেষ্টা করে, তবে ইসরায়েল ফের হামলা চালাবে, তা যত ভয়ঙ্করই হোক না কেন। ওই কর্মকর্তা দাবি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর থেকেই ইরান পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা জোরদার করেছে। এমনকি সেই প্রমাণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে, যার জেরেই 13 জুনের হামলা এগিয়ে নেয় ইসরায়েল। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তার সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, IAEA যদি ইরানের সঙ্গে কাজ করতে চায়, তবে তাদের দ্বিমুখী নীতি ত্যাগ করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি আবারও হামলা হয়, তেহরান এবার আরও দৃঢ়ভাবে দেবে এর পাল্টা জবাব। হাওলাদার শামীম, RTV। এবার যুদ্ধ না করে আপনি অচল করে দিতে পারবেন আপনার প্রতিপক্ষকে। অবাক হচ্ছেন নিশ্চয়ই। চীন আনছে এমনই এক অস্ত্র যা যুদ্ধ না করেই অচল করে দেবে পুরো শহরকে। না রক্ত, না ধ্বংসস্তূপ, শুধু নিঃশব্দে ঢুকে পড়বে ঘোর অন্ধকার। যেন আলো নিভিয়ে দিয়ে শুরু হবে আধিপত্যের নতুন খেলা। নতুন এই অস্ত্রের নাম ব্ল্যাক আউট বম্ব। নতুন এই অস্ত্র কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
চীন আনছে এমনই এক অস্ত্র যা যুদ্ধ না করেই পুরো শহরকে করে দেবে অচল। না রক্ত, না ধ্বংসস্তূপ, শুধু নিঃশব্দে ঢুকে পড়বে ঘোর অন্ধকার। যেন আলো নিভিয়ে দিয়েই শুরু হবে আধিপত্যের নতুন খেলা। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভি সম্প্রতি ব্ল্যাকআউট বম্ব নিয়ে প্রকাশ করেছে একটি অ্যানিমেটেড ভিডিও, যেটি সামনে আসতেই আলোড়ন উঠছে গোটা দুনিয়ায়। কারণ এটা কোনো সাধারণ বোম নয়, এটাকে বলা হয় গ্রাফাইট বম্ব। আর এর ক্ষমতা বিস্ফোরণে নয়, অচেনা এক নিঃশব্দ আক্রমণে। এই বোমার মূল লক্ষ্য শহরের বিদ্যুৎ ব্যবস্থা। শব্দ ছাড়াই এটি হাই ভোল্টেজ তার, ট্রান্সফরমার ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে শর্ট সার্কিট ঘটিয়ে পুরো শহরকে অচল করে দিতে পারে বলেই দাবি করেছে চীন। বাতাসে ছড়িয়ে পড়ে অতি সূক্ষ্ম কার্বন ফিলামেন্ট, যা বাধা দেয় বিদ্যুৎ প্রবাহে। মুহূর্তেই যে কোনো শহর ঢেকে যাবে অন্ধকারে। সমর বিশেষজ্ঞরা বলছেন, এই বোমা যুদ্ধক্ষেত্রে আনতে চলেছে নতুন এক মোড়, যেখানে প্রতিপক্ষের ঘাঁটি ধ্বংস না করেই তাকে অচল করে ফেলা সম্ভব। যুদ্ধ নয়, অন্ধকার দিয়ে হবে জয়। প্রতিটি ব্ল্যাকআউট বম্ব 1,07,500 বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করতে পারে। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই বোমা ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ওজন প্রায় 490 কেজি, যার ভিতরে থাকা অসংখ্য ছোট ছোট সিলিন্ডার প্রতিটা একটি নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে ছড়িয়ে দেয় কার্বন। বিশ্ব ইতিহাস বারবারই বদলেছে শক্তির কেন্দ্রবিন্দু। রোমান, ব্রিটিশ কিংবা সোভিয়েত সাম্রাজ্য নিজেদের অপ্রতিরোধ্য মনে করলেও সময়ের পরিক্রমায় তারা ম্লান হয়েছে ইতিহাসের পাতায়। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর, প্রযুক্তি নির্ভর ও প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের ভাগ্য কি যাচ্ছে সেই দিকে? সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ, বাণিজ্যিক উত্তেজনা আর প্রাকৃতিক দুর্যোগে নিয়ে যুক্তরাষ্ট্রের হালের চিত্র জানব আজকের প্রতিবেদনে। সম্প্রতি জার্মানির অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান আইএমকে মাইক্রো ইকোনমিক পলিসি ইনস্টিটিউট একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 30% শুল্ক আরোপ করে, তাহলে জার্মানির অর্থনীতি কিছুটা ধাক্কা খাবে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এর প্রভাব আরও বড় হতে পারে। আইএমকের হিসেবে এই শুল্ক নীতির ফলে জার্মানির প্রবৃদ্ধি চলতি বছরে প্রায় 0.25% পয়েন্টে কমে যেতে পারে এবং আগামী বছরেও ক্ষতি কিছুটা অব্যাহত থাকবে। তবে তারা এটিও বলছে, যুক্তরাষ্ট্রের রপ্তানি ও আমদানির উপর যেহেতু বিশ্বব্যাপী নির্ভরতা বেশি, তাই শুল্ক আরোপের ক্ষতি সেখানে আরও ভয়াবহ আকার নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে রয়েছে কিছু দীর্ঘমেয়াদী দুর্বলতা, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক মেরুকরণ, বর্ণ বিভাজন এবং অভ্যন্তরীণ সামাজিক উত্তেজনা, যেগুলো একত্রে দেশটির স্থিতিশীলতার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। এর সঙ্গে রয়েছে প্রতি বছর ঘন ঘন হ্যারিকেন, দাবানল ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ, যেগুলো যুক্তরাষ্ট্রে বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি করছে। এছাড়া বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। রাশিয়া, চীন, ইরান কিংবা ইউরোপীয় জোট যদি বাণিজ্য বা কৌশলগত নীতিতে একত্র হয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে, তবে বদলে যেতে পারে ভূ রাজনৈতিক ভারসাম্য। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, প্রযুক্তি ও মুদ্রানীতির নিয়ন্ত্রণ এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী। আর বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্রের পতন হয়ও, তবে হবে তা ধীরে ধীরে। অর্থনৈতিক সংকট, সামাজিক বিভাজন, বৈদেশিক চাপে ভূ রাজনৈতিক প্রভাব কমে যাওয়া আর প্রাকৃতিক বিপর্যয়ের মতো বহু কারণ একত্রে মিলিত হলে। তাই কোনো একক কারণে যুক্তরাষ্ট্রের ধ্বংস বা পতন, এমনটা বাস্তবে এখনো প্রায় অসম্ভব। সুপ্তি রায়, RTV। গাজার রাত যত গভীর হচ্ছে, ততই বেড়ে যাচ্ছে অনিশ্চয়তা আর আতঙ্ক। যুদ্ধবিরতির আলোচনায় দোহা শহরের বৈঠকে দুই পক্ষের প্রতিনিধি দলের মুখে যেন জমে আছে হাজারো সংশয়। মার্বেলের টেবিল ঘিরে রুদ্ধশ্বাস বৈঠকে টান টান উত্তেজনায় বিশ্বজুড়ে প্রশ্ন, এবার কি আসবে যুদ্ধবিরতি, নাকি আবারও আগুনের ছায়া নেমে আসবে গাজায়? বিস্তারিত অর্পিতা জাহানের প্রতিবেদনে।
দোহা শহরের মার্বেলের টেবিলের চারপাশে জড়ো হয়েছেন দুই বিপরীত শিবিরের প্রতিনিধি, চারপাশে গুমোট বাতাস। এক একটা কথা যেন ওজনদার পাথর। আলোচনার প্রতিটি মুহূর্তেই টান টান উত্তেজনা, চোখের সামনে ভেসে ওঠে বিভীষিকার গন্ধ। অথচ বারবার প্রশ্ন উঠে, সত্যি কি তারা দেখবে আলোর মুখ, নাকি নেতানিয়াহুর হঠকারী সিদ্ধান্তে আবারও রক্ত আর কান্নায় ডুবে যাবে গাজার পথঘাট? ফিলিস্তিনি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল এই আলোচনা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্রেই ব্যস্ত। তাদের অভিযোগ, নেতানিয়াহু কৌশলে আলোচনা ঠেকিয়ে রাখছেন, দোহায় পাঠিয়েছেন এমন প্রতিনিধিদের যাদের আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই। অথচ গাজার মানুষের জীবনের দাম তার কাছে যেন শুধুই রাজনীতির হিসাব। মানবিক সহায়তা, ত্রাণ বিতরণ আর সেনা প্রত্যাহার, এই প্রশ্নে যখন একটু অগ্রগতি হচ্ছে না, তখন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর শেষে নতুন আরেকটা শর্ত যোগ করেন। তিনি বলেছেন, 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু সেটা হামাস যদি ইসরায়েলের সমস্ত শর্ত মেনে নেয় তবেই। অন্যথায় আবারও গাজা জুড়ে আগুন ঝরবে, এই হুমকি যেন তার নীতিরই অংশ। আলোচনায় 8 দফা বৈঠক হলেও হামাস বলছে, বিশ্বাসের জায়গায় ইসরায়েলিরা ক্রমেই দুর্বল। মানবিক সহায়তা যাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার হাত ধরে গাজায় পৌঁছায়, সেই দাবি নেতানিয়াহু মানতেই নারাজ। উল্টো বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ পাঠাতে চায় ইসরায়েল, যে সংস্থার হাত ধরে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে শত শত ফিলিস্তিনির। সবচেয়ে বড় প্রতারণা যুদ্ধবিরতির সময় সেনা অবস্থান নিয়ে। শুরুতে বলা হয়েছিল ইসরায়েলি বাহিনী সীমান্তের বাইরেই থাকবে। পরে যখন ম্যাপ দেওয়া হয়, দেখা যায় রাফা, খান ইউনিস, বেইত লাহিয়া, গাজার বিশাল অংশ সবই সেনা ঘিরে। হামাস এই ম্যাপ সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষায়, নেতানিয়াহুর প্রতিটি চাল আরেকটি যুদ্ধের বার্তা বয়ে আনে। অর্পিতা জাহান, RTV। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরিস্থিতি পেয়েছে নতুন মাত্রা। কিয়েভ শহরে রাশিয়ার রেকর্ড ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 জন, আহত আরও অন্তত 13 জন। গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘটেছে বিস্ফোরণ ও আগুনের ঘটনা। স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আকাশপথ আক্রমণগুলোর একটি। বিস্তারিত হাওলাদা শামীমের প্রতিবেদনে। গেল বুধবার স্থানীয় সময় দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 2 জন, আহত অন্তত 13 জন। এই হামলায় শহরের বিভিন্ন স্থানে জ্বলেছে আগুন। কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রীয় শেভচেনকিভিস্কি এলাকায় একটি আবাসিক ভবনের ছাদে পড়েছে ড্রোনের ধ্বংসাবশেষ। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে রাতের আকাশে বিস্ফোরণের চিত্র। তবে বিবিসি ছবিগুলোর সত্যতা যাচাই করেনি এখনো। তবে সেসব ছবিতে দেখা গেছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো হামলা প্রতিহত করার চেষ্টা করছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী সতর্ক করেছে, শুধু ড্রোন নয়, আসতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাদের ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল রাশিয়ার সবচেয়ে বড় আকাশপথ আক্রমণগুলোর একটি। একাধিক ধাপে 728টি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইউক্রেনের বিভিন্ন শহরে। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, শহরের 6টি জেলায় প্রভাব পড়েছে এই ড্রোন হামলার। টেলিগ্রামে দেয়া এক পোস্টে প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, আবাসিক, অনাবাসিক ভবন, অফিস, গুদামঘর, এমনকি যানবাহনেও আগুন লেগেছে। তার মতে নিহত 2 জন রুশ হামলার বলি, আর এটি একটি ভয়াবহ ক্ষতি। শুধু তাই নয়, কিয়েভের পদিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। শহরের বাসিন্দাদের এয়ার রেড সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এমনকি ঘরের জানালাও বন্ধ রাখতে বলা হয়েছে, কারণ কিয়েভে এখন অনেক ধোঁয়া। হাওলাদা শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মার্কিন নাগরিক হত্যার পর এবার সাংবাদিকদের উপর হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ভয়ঙ্কর অভিযোগ, যুদ্ধে ব্যবহার হয়েছে জিন ও কালো জাদু। মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নতুন ছবি প্রকাশ, ধ্বংস হয়েছে গোপন যোগাযোগ ব্যবস্থা। আবারও হামলার হুমকিতে ইরান ইসরায়েল উত্তেজনায় আসতে পারে নতুন মোড়। আধুনিক যুদ্ধের নীরব আতঙ্ক চীনের ব্ল্যাক আউট বোম। গবেষণা বলছে পতনের দিকে যাচ্ছে আমেরিকা, হারাতে পারে বিশ্ব নেতৃত্ব।
গাজায় যুদ্ধবিরতির নামে ইসরায়েলিদের প্রতারণা, আলোচনার নামে কেবলই ধোঁয়াশা। এবং রাশিয়ার রেকর্ড ড্রোন হামলায় কাঁপল ইউক্রেনের কিয়েভ শহর, নিহত 2, আহত 13। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।